হ্যালো। বলো। হ্যাঁ স্যার। কই, লোকজন কই? আর কেউ আসবে না নাকি? আর কেউ না আসলে অফ করে দেবো। 12টা 15 পর্যন্ত দেখি। ঠিক আছে। আচ্ছা, আগের দিন কতটা হয়েছিল? লাস্ট কোন কোয়েশ্চেনটা করা হয়েছিল আগের দিন? ডিয়ালাম্বার্ট প্রিন্সিপালটা তো হয়েছিল। জেনারেল ইকুয়েশন অফ মোশনটাও হয়েছিল। এইবার মোশন অ্যাবাউট দা সেন্টার অফ ইনার্সিয়াটা আমাদের করতে হবে। ঠিক আছে। লেখো তাহলে আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন। Find the equation of motion of a rigid body about center of
ইনার্সিয়া। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনটা দিতে পারে, অথবা এই সেম কোয়েশ্চেনই ঘুরিয়ে অন্যরকম ভাবেও দিতে পারে। কিরকম? so that the center of inertia of a body moves if all the mass of the body were collected at it, and if all the external forces acting in the body were acting on it, on it বলতে ওই সেন্টার অফ ইনার্সিয়ার কথা বলা হচ্ছে, in direction parallel to those in which they, ঠিক আছে। তো আমাদের পরীক্ষায় এই দুটোর মধ্যে যে কোনো টাইপের কোয়েশ্চেনটাই দিতে পারে, হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই অ্যান্সারটা সেমই হবে। তো বেসিক্যালি এখানে আমাদের মোশনটা বার করতে হবে কার রেসপেক্টে, সেন্টার অফ ইনার্সিয়া, বা যেটাকে আমরা এতদিন ধরে সিজি বলে আসছি, সেন্টার অফ গ্র্যাভিটি, তার রেসপেক্টে আমাদের মোশনটাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ওকে, চলে এসো এর অ্যান্সারে। এই হলো আমাদের রিজিড বডি, এইটা মনে করো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি জি, যার পজিশন ভেক্টর মনে করো R1, এবং এই রকম জায়গায় কোনো একটা মাস রয়েছে এম, যার পজিশন ভেক্টর মনে করো আর। ঠিক আছে, ওকে, লেট R1 বি the position vector
অফ দা সেন্টার অফ ইনার্সিয়া। সেন্টার অফ ইনার্সিয়া মানেই হচ্ছে সিজি, ঠিক আছে। অ্যান্ড আর ভেক্টর বি দা পজিশন ভেক্টর of mass m of the body, ঠিক আছে। ওকে, কোনো সমস্যা নেই। আর ওয়ানটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন ভেক্টর, আর আরটা হচ্ছে একটা মাস এম এর পজিশন ভেক্টর। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির যে ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলা থেকে বলতে পারি আর ভেক্টরটা কি হয়ে যাবে। সেটা হয়ে যাবে নিচে টোটাল মাস সামেশন এম, সেটা হচ্ছে টোটাল মাস, আর উপরে হচ্ছে সামেশন এম আর। ওকে, অর্থাৎ প্রত্যেকটা মাস তার সঙ্গে তার পজিশন ভেক্টর গুণ করে সেই জিনিসটার সাম। এইটা হচ্ছে আমাদের সিজির ফর্মুলা, ঠিক আছে। তোমরা হয়তো ছোটবেলা থেকে এটা পড়ে আসছো, ফর্মুলা অফ সিজি। এটা কোথা থেকে আসলো সেটা যদি বুঝতে অসুবিধা হয়, সেই কারণে আমি এটা লিখে দিলাম, দিস ইজ দ্য ফর্মুলা অফ সিজি। হুম, ঠিক আছে। সো সামেশন এম, সেটা মানেই হচ্ছে আমাদের রিজিড বডিটার টোটাল মাস। সেটাকে আমরা ক্যাপিটাল এমও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। হয় আর ক্যাপিটাল এম, সেটা হচ্ছে সামেশন স্মল এম। বোথ সাইডে ডেরিভেটিভ করে দাও উইথ রেসপেক্ট টু টি, টু টাইমস। দুইবার ডেরিভেটিভ করে দাও উইথ রেসপেক্ট টু টি। লেফট সাইডটা যা ছিল থাকুক। লক্ষ্য করে দেখো, রাইট সাইডটাকে আমরা লিখতে পারি সামেশন পি। এটা কোথা থেকে লিখতে পারছি বলো তো? বাই ডালেমবার্ট প্রিন্সিপাল। আগের দিনই আমরা এটা করেছিলাম, মনে করে দেখো। দিস ইজ ইকুয়াল টু সামেশন পি বাই ডালেমবার্ট প্রিন্সিপাল। যেখানে ক্যাপিটাল পিটা কি ছিল, কে বলবে? শুভম, ক্যাপিটাল পিটা কি? এক্সটার্নাল এক্সটার্নাল। ফোর্স। ঠিক আছে, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো।
তো এই যে 1 নাম্বার ইকুয়েশনটা আমরা পেলাম, এটাই কিন্তু আমাদের ইকুয়েশন অফ মোশন। দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন। অবশ্যই অ্যাবাউট দ্য সিজি বা সেন্টার অফ ইনার্সিয়া। ইন ভেক্টর ফর্ম, তাই না? ইন ভেক্টর ফর্ম। লক্ষ্য করে দেখো, সামেশন পি এটা হচ্ছে আমাদের টোটাল এক্সটার্নাল ফোর্স, আর এইটা কি বলতো, এটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন কোন পয়েন্টের, সিজির। সিজির মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো এইটাই কিন্তু ইকুয়াল দেখানোর কথা আমাদের এই যে এই সেকেন্ড পার্টটাতে বলা ছিল। ঠিক আছে, ওকে। তাহলে ভেক্টর ফর্মে আমরা ইকুয়েশন অফ মোশনটা পেয়ে গেলাম। এখন এই ইকুয়েশন অফ মোশনটাকে আমাদের কার্টেসিয়ান ফর্ম বা স্কেলার ফর্মে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? তার জন্য r1 ভেক্টরটাকে আমরা এরকম ধরে নিচ্ছি, এক্স আই, বা এক্স না ধরে এক্স বার ধরো, ওয়াই বার জে, জেড বার কে। এক্স বার কমা ওয়াই বার কমা জেড বার সেটা হচ্ছে কোঅর্ডিনেট অফ সিজি। এবং পি যে এক্সটার্নাল ফোর্সটা ছিল সেটাকে কেমন ধরবো, ক্যাপিটাল এক্স আই প্লাস ক্যাপিটাল ওয়াই জে প্লাস ক্যাপিটাল জেড কে। ঠিক আছে, দেন ফ্রম 1, 1 নাম্বারে এই মানগুলো বসিয়ে দাও। উই হ্যাভ, কি পাওয়া যাচ্ছে বলো, ক্যাপিটাল এম থাকছে r1 এর ডবল ডেরিভেটিভ, তার মানে d2 x বার বাই dt2 i প্লাস d2 y বার বাই dt2 j প্লাস d2 z বার বাই dt2 k ইজ ইকাল টু, ডান দিকে কি রয়েছে, সামেশন পি, দ্যাট মিনস সামেশন এক্স আই প্লাস সামেশন ওয়াই জে প্লাস সামেশন জেড কে। এইবার এই তিনটের কোঅফিসিয়েন্ট গুলোকে তুমি ইকুয়েটিং করে দাও, তাহলেই দেখো এখান থেকে তুমি তিনটে ইকুয়েশন পেয়ে যাচ্ছ। দিস ইজ ইকুয়াল টু সামেশন এক্স, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। দিস ইজ ইকুয়াল টু সামেশন ওয়াই, এটাকে 3 নাম্বার দিয়ে দাও। এবং ফাইনালি দিস ইজ ইকুয়াল টু সামেশন জেড, এটাকে 4 নাম্বার দিয়ে দাও। তো 2, 3, 4 এই তিনটে হচ্ছে আমাদের
ইকুয়েশন অফ মোশন ইন কার্টেসিয়ান ফর্ম বা স্কেলার ফর্ম। ঠিক আছে। হ্যান্স 2, 3 and 4 are the equation of motion about the center of inertia. In scalar form। হয়ে গেল। বলো দেখি কে বুঝতে পারলে না। অত্যন্ত সহজ ব্যাপার এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তো এইবার আমাদের প্রবলেম করতে হবে। চলে আসো ফার্স্ট প্রবলেম। কি বলা হচ্ছে দেখো আমাদের ফার্স্ট প্রবলেমটাই, এ রাফ ইউনিফর্ম বোর্ড of mass small m and length 2a। আমাদের কাছে একটা ইউনিফর্ম বোর্ড রয়েছে যার মাস হচ্ছে m আর লেন্থ হচ্ছে 2a। সেই বোর্ডটা রেস্টে রয়েছে অন এ স্মুথ হরাইজন্টাল প্লেন। একটা স্মুথ হরাইজন্টাল প্লেনের উপরে বোর্ডটাকে রাখা রয়েছে। ঠিক আছে। and a man of mass capital M walks on it। 1 মিনিট।
হুম, এ ম্যান অফ মাস ক্যাপিটাল এম ওয়াক অন ইট। ঠিক আছে, অর্থাৎ ওই বোর্ডের উপরে একটা মানুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে। ফ্রম ওয়ান এন্ড টু দা আদার এন্ড, এক প্রান্ত থেকে অপর প্রান্ততে যাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার ক্যালকুলেট কি করতে হবে? ফাইন্ড দা ডিস্টেন্স থ্রু হুইচ the board in this time। ঠিক আছে, find the distance through which the board moves in this time। moves, তাহলে ব্যাপারটা কি হলো না, আমাদের মানুষটা যখন বোর্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছে, তখন বোর্ডটা কি পরিমাণ মুভ করছে ওই সময়, সেইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে ছবিটা আঁকো। ছবিটা আঁকে ফেলো। এইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল প্লেনটা। এই রকম ধরনের বোর্ডটা রয়েছে। এরকম ধরনের বোর্ডটা রয়েছে। হুম, এটা এ নাম দাও, এটা বি নাম দাও। এবার ইনিশিয়ালি মানুষ যেটা, সেটা এই এ প্রান্ততে রয়েছে। মানুষটি ইনিশিয়ালি এ প্রান্ততে রয়েছে। এইবার এই এ প্রান্ত থেকে মানুষটি বি প্রান্তের দিকে আসছে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের ইনিশিয়াল পিকচারটা। মানুষটার ওয়েট কত? ক্যাপিটাল এম। আর বোর্ডের ওয়েট হচ্ছে স্মল এম। তো বোর্ডের যে ওয়েট, সেটা এই মাঝ বরাবর মধ্যবিন্দু দিয়ে নিচের দিকে কাজ করবে, তাই না? কারণ বোর্ডের সিজিটা ঠিক মাঝামাঝিতে থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে একটুখানি লিখে নাও এই সিস্টেমটা সম্পর্কে। দা বোর্ড and the man constitute a material system। মানে বোর্ড আর মানুষ এই দুটো মিলে আমাদের সিস্টেমটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই সিস্টেমটাকে নিয়েই আমরা এখন কাজ করতে চলেছি। তো এই সিস্টেমটার উপরে কি কি এক্সটার্নাল ফোর্স কাজ করছে?
the external forces acting on that system. কি কি এক্সটার্নাল ফোর্স তুমি দেখতে পাচ্ছ এই সিস্টেমটার উপরে? আর the weights of the board, বোর্ডের যে ওয়েট সেটা একটা এক্সটার্নাল ফোর্স, এবং মানুষটার যে ওয়েট সেটাও একটা এক্সটার্নাল ফোর্স, এবং সেই ওয়েট গুলো অবশ্যই নিচের দিকে কাজ করছে, অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এবং রিয়াকশন ফোর্স রয়েছে, এবং ফ্রিকশনাল ফোর্সও কিন্তু রয়েছে, তাই না? কারণ কোয়েশ্চেনে বলা রয়েছে আমাদের হরাইজন্টাল প্লেনটা স্মুথ, মানে যে সানের উপর রাখা রয়েছে বা যে প্লেনের উপর রাখা রয়েছে সেইটা স্মুথ, তবে বোর্ডটা যে স্মুথ সে কথা কিন্তু কিছু বলা নেই। তো একটা মানুষ যখন একটা অমসৃণ বোর্ডের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই সেখানে একটা ঘর্ষণ বল অবশ্যই থাকবে, তাই না? তাহলে এর সাথে সাথে কি কি থাকছে না, একটা রিয়াকশন তো থাকবেই, বোর্ডের রিয়াকশন মানুষটার উপরে, এবং ফ্রিকশনাল রিয়াকশন অফ দা হরাইজন্টাল প্লেন অ্যাক্টিং ভার্টিক্যালি আপওয়ার্ড। ঠিক আছে, তো হরাইজন্টাল প্লেনটা বোর্ডের উপরে যে রিয়াকশন দিচ্ছে সেটা অবশ্যই ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করছে, এবং যে ফ্রিকশনটার কথা বলছিলাম সেই ফ্রিকশনটাকে আমরা এখানে নেগলেক্ট করছি। লেখো, দা ফোর্স অফ ফ্রিকশন আর need not to be taken into account। ঠিক আছে, তাহলে ফোর্স অফ ফ্রিকশনটা এখানে কনসিডার করার কোনো প্রয়োজনীয়তা নেই।
বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমাদের এই রকম, যে আমাদের মানুষটি এ পয়েন্টে রয়েছে, সেই মানুষটি বোর্ডের উপর দিয়ে হেঁটে হেঁটে বি পয়েন্টে আসছে। বোর্ডের যে ওয়েট সেটা হচ্ছে স্মল এম, নিচের দিকে কাজ করছে। মানুষটির যে ওয়েট ক্যাপিটাল এম, সেটাও নিচের দিকে কাজ করছে। এবং এই প্লেনটা বোর্ডের উপরে একটা রিয়াকশন বল দিচ্ছে ক্যাপিটাল আর, সেটা উপরের দিকে কাজ করছে। স্মল এম, ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল আর, এই তিনটেই হচ্ছে আমাদের এই সিস্টেমটার উপরে এক্সটার্নাল ফোর্সেস। ঠিক আছে? বোঝা গেছে এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ কি না? হুম। তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো, যে যে এক্সটার্নাল ফোর্স গুলো আমরা পেলাম, প্রতিটা ফোর্সই কিন্তু ভার্টিক্যালি কাজ করছে, হরাইজন্টালি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। তাহলে যেহেতু হরাইজন্টালি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, তার মানে আমাদের এই পুরো সিস্টেমটার যে সিজি, সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটা সব সময় সেমই থাকবে। প্যারা চেঞ্জ করে লেখো, উই দাস সি দ্যাট there are no external forces on the system in the horizontal direction. ঠিক আছে? সো সেই কারণে the center of gravity of the system would remain at rest. ঠিক আছে? সিজিটার কোনো পরিবর্তন হবে না। ওকে। প্যারা চেঞ্জ করে লেখো, নাও when the man moves from A to B, মানুষটা যখন এ থেকে বি এর দিকে মুভ করবে, তখন আমাদের বোর্ডটা ব্যাকওয়ার্ডে যাবে। দেন দা বোর্ড ফ্লিপস ব্যাকওয়ার্ড।
কেন ব্যাকওয়ার্ডে যাবে? যাতে করে এই পুরো সিস্টেমটার সিজিটার কোনো পরিবর্তন না হয়। হুম। ফর কিপিং the position of CG unchanged। ঠিক আছে, এই যে ছবিটা দেখো, মানুষটা আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে আসছে। তো কোনো একটা টাইমে আমাদের মানুষটা যদি এই রকম জায়গায় থাকে আর নিচের বোর্ডটা যদি মুভ না করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিজিটার পরিবর্তন হয়ে যাবে, তাই না? কারণ মানুষটা এ পয়েন্টে থাকলে যেখানে সিজি থাকতো, এই পয়েন্টে চলে আসলে নিশ্চয়ই সিজিটার ওইখানে থাকবে না। তো সিজিটাকে আনচেঞ্জড রাখার জন্যই মানুষটা যখন সামনের দিকে মানে বি পয়েন্টের দিকে এগোবে, আমাদের বোর্ডটাও কিন্তু আস্তে আস্তে ডান দিকে সরতে থাকবে। তার ফলেই ওয়েটটা ব্যালেন্স হয়ে সিজিটা সেম জায়গাতেই থেকে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ কি না? ওকে। লেট এ বি be the position of the board when the man is at A। In this position, মানে যখন আমাদের মানুষটা এ পয়েন্টে রয়েছে, সেই পজিশনে আমাদের পুরো সিস্টেমটার সিজিটা কোথায় থাকবে? The distance of the CG of the system, পুরো সিস্টেমটার, হ্যাঁ, সিস্টেম বলতে বোর্ড এবং মানুষ দুটোকে একত্রে নিয়ে আমাদের সিস্টেমটা হচ্ছে, ফ্রম দ্য পয়েন্ট ক্যাপিটাল এ ইস। তো সেটা কি হবে? লক্ষ্য করে দেখো, এই যে যখন মানুষটি এ পয়েন্টে রয়েছে, এখনো কিন্তু যাত্রা শুরু করেনি, তখন এই সিস্টেমটার সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স কত হবে ফ্রম দ্য পয়েন্ট এ? দ্যাট ইজ আমাদের কম্বাইন্ড সিজি বার করতে হবে। এবং কম্বাইন্ড সিজি বার করার প্রসেস আমি তোমাদের শিখিয়েছিলাম, মনে করে দেখো।
স্টেবিলিটি এবং আনস্টেবিলিটি অফ বডি, যখন একটা বডির উপর আরেকটা বডি থাকবে সেক্ষেত্রে আমরা শিখেছিলাম, একদম শুরুর দিকে করেছিলাম চ্যাপ্টারটি। ঠিক ওই রকমই এখানেও আমরা কাজটা করব। কিছুই না, নিচে হবে আমাদের পুরো সিস্টেমটার ওয়েট, যেটা হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। হুম, ক্যাপিটাল এম হচ্ছে মানুষটির ওয়েট, আর স্মল এম হচ্ছে বোর্ডটির ওয়েট। আর উপরে কি হবে, এই যে এই ফর্মুলাটা যদি তুমি দেখো তাহলেও বুঝতে পারবে। এই যে এই ফর্মুলাটা দেখো, নিচে হচ্ছে টোটাল ওয়েট, আর উপরে হচ্ছে এম ইন্টু ডিস্টেন্স তার সাম, তাই না? ওয়েট ইন্টু ডিস্টেন্স তার সাম। তাহলে প্রথমে তুমি যদি মানুষটার কথাই ভাবো, তার ওয়েট কত, ক্যাপিটাল এম, আর এ পয়েন্ট থেকে ওই মানুষটির দূরত্ব কত, মানুষটি তো এ পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে, তাহলে দূরত্বটা অবশ্যই 0। ঠিক একইভাবে বোর্ডটার ওয়েট হচ্ছে স্মল এম, এ পয়েন্ট থেকে বোর্ডটার সিজির দূরত্ব কত, এই যে এইটুকু হচ্ছে এ পয়েন্ট থেকে বোর্ডটার যে সিজি তার দূরত্ব। আচ্ছা, বোর্ডের লেন্থ বলা রয়েছে 2a, দ্যাট মিনস এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে স্মল এ। বুঝতে পারলে? তার মানে ইনিশিয়াল পজিশনে আমাদের পুরো সিস্টেমটার সিজির ডিস্টেন্স হচ্ছে এইটা, এম এ, ক্যাপিটাল এম প্লাস স্মল এ। এখনো কিন্তু মানুষটা হাঁটা শুরু করেনি, যখন এ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তখন পুরো সিস্টেমটার যে সিজি সেটা হচ্ছে এই দূরত্বে রয়েছে। বুঝতে পারলে? কোনো অসুবিধা? ঠিক আছে, এইবার মানুষটা হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে এই বি পয়েন্টে এসে পৌঁছেছে। তো যখনই মানুষটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে হাঁটছে, তখন আমাদের বোর্ডটা ডান দিকে মুভ করবে। তো যখন মানুষটি বি পয়েন্টে এসে পৌঁছেছে তখন আমাদের বোর্ডটা মোটামুটি এই রকম জায়গায় চলে এসেছে। অনেকটা ডান দিকে সরে গেছে বোর্ডটা। তো এখন আমরা বলতে পারি এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে বোর্ডটার নিউ পজিশন যখন মানুষটা বি ড্যাশ পয়েন্টে বা অন্য প্রান্তে এসে পৌঁছে গেছে। ক্লিয়ার? এবং পুরনো পুরনো সিস্টেমের ক্ষেত্রে যদি এইটা আমাদের সিজি হয়, নতুন সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু এই পয়েন্টটাই সিজি হবে, কারণ সিজির কোনো রকম পরিবর্তন হবে না। মানুষটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে যেখানেই থাকুক সিজিটা কিন্তু অলওয়েজ এই জি পয়েন্টেই থাকবে। সেটাই আমাদের কন্ডিশন ছিল। ওকে, ঠিক আছে। তাহলে এইবার লেখো প্যারা চেঞ্জ করে, লেট এ ড্যাশ কমা বি ড্যাশ be the position of the board when the man reaches
the other end of the board। ঠিক আছে, মনে করো এই বোর্ডটা আমাদের এক্স পরিমাণ ডিস্টেন্স ডান দিকে সরে গেছে। এই যে এই ডিস্টেন্সটা মনে করো এক্স। if the board slips through a distance x in this time, হুম, অর্থাৎ ছবি অনুযায়ী তুমি যদি ভাবো তাহলে এ ড্যাশ যেটা সেটা হয়ে যাবে ইজ ইকাল টু এক্স। দেন in this position the distance of CG of the system from A is। তাহলে এখন যখন মানুষটি অপর প্রান্তে এসে পৌঁছেছে তখন আমাদের পুরো সিস্টেমটার সিজির দূরত্ব কত হবে ফ্রম দা পয়েন্ট ই, সেটাই আমরা দেখার চেষ্টা করছি। তো ওই একই ফর্মুলা, আগেরটা যে ফর্মুলা ইউজ হলো সেম ফর্মুলা। নিচে হচ্ছে টোটাল ওয়েট, উপরে হচ্ছে মানুষের ওয়েট ইনটু ডিস্টেন্স প্লাস বোর্ডের ওয়েট ইনটু ডিস্টেন্স। তো মানুষটা, লক্ষ্য করে দেখো, এই বি ড্যাশ পয়েন্টে এসে পৌঁছেছে। তাহলে ছবি অনুযায়ী এ পয়েন্ট থেকে বি ড্যাশ পয়েন্টের দূরত্ব কত বলতে পারবে? লক্ষ্য করো এ ড্যাশ বি ড্যাশ এই পুরো লেন্থটা হচ্ছে 2a, আর এ ড্যাশ এটা হচ্ছে এক্স, তার মানে এ বি ড্যাশ সেটা নিশ্চয়ই হবে 2a - x। তো আমি বোঝার সুবিধার্থে প্রথমে এখানে এ বি ড্যাশটি লিখলাম, পরের লাইনে আমি মানটা বসাচ্ছি। ঠিক একইভাবে আমাদের বোর্ডের মাস ছিল এম, তার সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স কত হবে? বোর্ডের ঠিক মাঝখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে। তাহলে মোটামুটি এইটা যদি তুমি বোর্ডের মাঝখানটা ভাবো, এটাকে তুমি সি নাম দিয়ে দাও, তাহলে এসি হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্সটা এসি। সি পয়েন্টটা হচ্ছে বোর্ডের ঠিক মাঝখানে অবস্থিত একটা পয়েন্ট। হুম, তাহলে ছবি অনুযায়ী এ বি ড্যাশ সেটা হবে 2a - x, আর এসি সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে a - x। ঠিক আছে, আর নিচে হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল। বোঝা গেল? কিছুই না, খুব ভালো করে দেখো,
প্রথমে এ পয়েন্টে যখন মানুষটি রয়েছে তখন আমরা সিজির ডিস্টেন্সটা বার করেছি, আর বি ড্যাশ পয়েন্টে যখন মানুষটা এসে পৌঁছেছে তখন আমরা সিজির ডিস্টেন্সটা বার করলাম। এইবার যেহেতু আমাদের পুরো সিস্টেমের সিজিটা অলওয়েজ সেম থাকবে, তার মানে এই দুটো সিজি কে আমরা ইকুয়াল করে দিতে পারি। বাট the distance of CG is the same from capital A। তার মানে পুরনো সিজি ইজ ইকাল টু নতুন সিজি। এখান থেকে তুমি এক্স এর মানটা বার করো, সেটাই হবে আমাদের অ্যান্সার। বলো দেখি এক্স এর মানটা কত হচ্ছে। কত হচ্ছে এক্স এর মান? टू टू ए कैपिटल एम बाई स्मॉल एम बाई कैपिटल एम प्लस स्मॉल एम। তো এইটাই হলো আমাদের অ্যান্সার, তাই না? কারণ কোয়েশ্চেনে কি বলেছিল যে আমাদের বোর্ডটা কতটা পরিমাণ মুভ করবে। তো আমরা ধরে নিয়েছি এক্স, অর্থাৎ এ এ ড্যাশ ছবি অনুযায়ী সেই পরিমাণ মুভ করছে। সো এক্স এর মান হয়ে গেল এটা। ঠিক আছে, বলো দেখি কে বুঝতে পারলে না। চলে এসো নেক্সট প্রবলেম। এ রড অফ লেন্থ 2a, 2a দৈর্ঘ্যের একটা রড রয়েছে যেটা কিনা রিভলভ করছে, মানে ঘুরছে, উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরছে। সেটা হচ্ছে ওমেগা। অ্যাবাউট এ ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে রডটা ঘুরছে।
through a smooth joint at one extremity of the rod so that it describes a cone of semi-vertical angle alpha so that omega square is equal to this. Prove also that the direction of reaction at the hinge with the vertical an angle tan inverse 3/4 tan alpha। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো কি বলেছে না, একটা রড রয়েছে যার লেন্থটা হচ্ছে 2a, যেটা ঘুরছে কার রেসপেক্টে, একটা ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে, এবং ঘুরে ঘুরে সেটা একটা কোণ তৈরি করছে যার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে কিনা আলফা। ওকে, তো এর ছবিটা কেমন হবে? ধরো এইটা হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল লাইন, এইটাকে অ্যাক্সিস করে একটা রড রয়েছে এরকম, যার লেন্থ মনে করো 2a, কোয়েশ্চেনে বলা রয়েছে সেই লেন্থটা, এই রডটা ঘুরছে। ঠিক আছে, তো এই রডটাকে যদি ঘোরাতেই থাকো ঘোরাতেই থাকো তাহলে অবশ্যই এটা একটা কোণ তৈরি করবে, তাই না? এবং এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাই হবে আমাদের ওই কোণের সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যেটাকে কোয়েশ্চেনে বলা রয়েছে আলফা। খুব ভালো কথা, অসুবিধা কিছু নেই। এই জয়েন্টটাকে ও নাম দাও।
এই প্রান্তটাকে এ নাম দাও, তাহলে ও এর হচ্ছে আমাদের রড। এই ও এ রডের সেন্টার অফ গ্র্যাভিটি মনে করো এই রকম জায়গাতে রয়েছে, তাহলে এর যে ওয়েট আর একটু নিচের দিকে হবে, এটা এইরকম জায়গা। এর যে ওয়েট সেটা অবশ্যই নিচের দিকে কাজ করছে, ওয়েটটা মনে করো mg। ঠিক আছে। হুম। এবং এই রডটা ওমেগা কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। ঠিক আছে, লেখো। লেট m be the mass of the rod। টোটাল রডটার মাস আমরা ধরে নিলাম। কনসিডার অ্যান এলিমেন্ট, ছোট্ট একটা অংশ আমরা কনসিডার করছি এই রডের মধ্যে থেকে, যার নাম হচ্ছে পি কিউ এবং যার লেন্থটা হচ্ছে ডেল এক্স। তাহলে এই অংশটুকু আমরা কনসিডার করলাম, এটা পি এটা কিউ, হ্যাঁ, এর দৈর্ঘ্যটা হচ্ছে ডেল এক্স। অফ দা রড, এই রডের একটা ছোট্ট অংশ আমরা এখানে কনসিডার করলাম, যার দূরত্বটা হচ্ছে এক্স, at a distance x from O। ও পয়েন্ট থেকে এক্স দূরত্বে হুম, আমরা পি কিউ লেন্থটাকে নিলাম, পি কিউ এলিমেন্টটাকে নিলাম। তাহলে তুমি যদি এই ছোট্ট লেন্থটার কথা ধরে নাও, বা এই পি কিউটা তো অনেকটা বড় দেখাচ্ছে ছবিতে, অতটাও বড় কিন্তু নাই, জাস্ট একটা পয়েন্ট মনে করো পি কিউটা। তো যখন রডটা ঘুরছে, পি কিউ পয়েন্টটা কিন্তু অবশ্যই একটা সার্কেল তৈরি করবে, তাই না? ইমাজিন করতে পারছো ব্যাপারটা? এই যে পি পয়েন্টটা ঘুরতে 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 একটা সার্কেল তৈরি করবে, সেই সার্কেলটা কেমন হবে? এই যে এরকম দেখতে হবে। ঠিক আছে। এই সার্কেলের রেডিয়াসটা কত হবে? এই যে এই পোর্শনটা হবে রেডিয়াস। এটাকে যদি আমি এন নাম দিই, সো পি এন হবে আমাদের সার্কেলটার রেডিয়াস, তাই তো? তাহলে লেখো পি কিউ ইজ ডেসক্রাইবিং এ সার্কেল অফ রেডিয়াস পি এন about n, hence the acceleration of del x, সেটা কি হয়ে যাবে বলো? is ওমেগা স্কয়ার ইন্টু pn। ঠিক আছে, কৌণিক বেগ তার স্কয়ার ইন্টু ওই সার্কেলের যে রেডিয়াস, সেটা হয়ে যায় অ্যাক্সিলারেশন যখন কোনো একটা পার্টিকেল একটা বৃত্তীয় পথে ঘুরতে থাকে। ঠিক আছে, ওকে। তো পিএন এর দৈর্ঘ্যটা কত হবে? ও পি এন, এই ত্রিভুজটা যদি তুমি কনসিডার করো, তাহলে
পিএন মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে এক্স সাইন আলফা ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ও পিএন। তো ওমেগা স্কোয়ার এক্স সাইন আলফা এটা হচ্ছে আমাদের পিএন পয়েন্টার, পিএন না পি কিউ পয়েন্টার অ্যাক্সিলারেশন। The effective force of PQ is এফেক্টিভ ফোর্স কিভাবে ক্যালকুলেট করতে হয় বা জিনিসটা কি আমি শুরুতেই বলেছিলাম, মনে আছে? কি ছিল ইফেক্টিভ ফোর্সটা? মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে পি কিউ অংশটার মাস কত হবে? টোটাল রডটার মাস এম, আর রডের দৈর্ঘ্য 2a, তাহলে m/2a ইন্টু ডেল এক্স, এটা হচ্ছে পি কিউ এলিমেন্টার মাস, তার সঙ্গে অ্যাক্সিলারেশন গুণ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের পি কিউ এলিমেন্টার এফেক্টিভ ফোর্স। এবং এটা কোন দিকে কাজ করছে? অবশ্যই অ্যালং পিএন, পিএন বরাবর কাজ করবে। এই যে পিএন, কারণ বৃত্তীয় পথে মুভ করছে মানে পি পয়েন্টটা আমাদের সেন্টারের দিকে আসতে চাইছে। হুম। তো এটা যদি এফেক্টিভ ফোর্স হয় সেক্ষেত্রে রিভার্স এফেক্টিভ ফোর্সটা কেমন হবে? এটা কি হবে? জাস্ট এফেক্টিভ ফোর্সের আগে একটা মাইনাস হয়ে যাবে। অ্যালং পিএন। তো এখন ডাইরেকশনটা যদি আমি চেঞ্জ করে দিই ফোর্সের, তাহলে এই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে। দ্যাট ইজ m/2a ডেল এক্স ওমেগা স্কোয়ার এক্স সাইন আলফা, এটা হয়ে যাচ্ছে অ্যালং এন পি। ঠিক আছে, অ্যালং, কারণ আমরা জানি ফোর্সের আগে প্লাস মাইনাস চেঞ্জ হলে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, তো মাইনাসটা প্লাস করলে ডাইরেকশনটা পিএন থেকে এনপি হয়ে গেল। ওকে, তার মানে আমাদের রডটার উপরে কি পরিমাণ রিভার্স এফেক্টিভ ফোর্স কাজ করছে সেইটা আমরা এখান থেকে দেখতে পেলাম। ঠিক আছে, কোনো অসুবিধা? হুম। তো সেই রিভার্স ইফেক্টিভ ফোর্সটা বাইরের দিকে বেরোচ্ছে এবং এর পরিমাণটা হচ্ছে m/2a ওমেগা স্কোয়ার এক্স সাইন আলফা ডেল এক্স।
লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আরো একটা ফোর্স রয়েছে এমজি, যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, এবং অবশ্যই ওটা কিন্তু এক্সটার্নাল ফোর্স। the external force on the rod। আর একটা তো ওয়েট, ইটস ওয়েট mg, এবং অবশ্যই রিয়াকশন অ্যাট ও পয়েন্টে তো আমাদের দুটো রড সংযোগ হচ্ছে, তাই না? তার মানে এই পয়েন্টে অবশ্যই একটা রিয়াকশন বল থাকবে, সেই দুটো হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তো এখন এই ফোর্স গুলোর জন্য আমরা মোমেন্ট নেব। সেই মোমেন্টটা কার রেসপেক্টে নেব? ও পয়েন্টের রেসপেক্টে নেব। ও পয়েন্টের রেসপেক্টে আমরা টোটাল মোমেন্টটাকে কনসিডার করব। ঠিক আছে। তাহলে লেখো, টেকিং মোমেন্ট অ্যাবাউট, সেই একদম ফার্স্ট চ্যাপ্টারে আমরা যেভাবে মোমেন্ট নিয়েছিলাম ঠিক ওই রকম ভাবে। প্রথমে ফোর্স গুলো তুমি লিখে নাও, কি কি ফোর্স দেখতে পাচ্ছ। দুটো এক্সটার্নাল ফোর্স তুমি দেখতে পাচ্ছ, একটা এমজি আর একটা আর, এবং তার সাথে আর একটা ফোর্স তুমি দেখতে পাচ্ছ, এই যে এই ফোর্সটা রিভার্স এফেক্টিভ ফোর্স, তাই না? এটা তো শুধু পার্টিকুলার পিকিউ এলিমেন্টের জন্য। তো আমরা যদি পুরো রডটার জন্য ভাবতে চাই, তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে সামেশন। সামেশন এটা হচ্ছে পুরো রডের রিভার্স এফেক্টিভ ফোর্স। এখন এই তিনটে ফোর্সের জন্য আমাদের মোমেন্টের কথা চিন্তা করতে হবে। ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, তো আর যে রিয়াকশনটা রয়েছে এই যে, সেটা দেখো ও পয়েন্ট দিয়েই পাস করছে। তার মানে ও পয়েন্ট থেকে আর ফোর্সের যে ডিস্টেন্স সেটা 0 হবে। আচ্ছা, এবার এমজি ফোর্সের ডিস্টেন্স ফ্রম ও সেটা কি হবে? এই যে ছবিতে দেখো, এই অংশটুকু হবে না? ডিস্টেন্স অফ দ্য ফোর্স এমজি ফ্রম ও, অবশ্যই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে। তো এই লেন্থটা কিভাবে হবে, কত হবে, কিভাবে বুঝবে? এটাকে তুমি একটা নাম দাও, বি নাম দাও। হুম, তো এটা হচ্ছে বিজি। বিজি এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? এই যে বি পয়েন্টে ফিক্সড, এমজিটা নিচের দিকে কাজ করছে, তাহলে হলুদ লাঠিটা কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ?
অবশ্যই ক্লকওয়াইজ ঘুরবে, তাই না? সো ক্লকওয়াইজ ঘুরলে সামনে একটা নেগেটিভ সাইন হবে। ঠিক আছে। ঠিক একইভাবে এই যে রিভার্স এফেক্টিভ ফোর্সটা রয়েছে তার ডিস্টেন্স কোনটা হবে বলো, ফ্রম ও। সেটাকে আমি পিঙ্ক করছি। তো সেটা অবশ্যই এই ডিস্টেন্সটা হবে ওএন। ওএনটা হচ্ছে আমাদের রিভার্স ইফেক্টিভ ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ও। সো দিস ইজ ওএন। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? ও পয়েন্টে ফিক্সড, এন পয়েন্টটা ডান দিকে সরছে। তাহলে সেক্ষেত্রে এই পিঙ্ক লাঠিটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এটা পজিটিভ হবে। বোঝা গেল? কে বুঝতে পারলেন এই লাইনটা? খুব সহজ ব্যাপার, অলরেডি আমরা পড়ে এসেছি এই সব জিনিস। ঠিক আছে। সো এখান থেকে পাওয়া যাচ্ছে সামেশন দিস ইন্টু ওএন। ওএন মানে কত হবে? ওএন, ওএন মানে হচ্ছে এক্স কস আলফা ইজ ইকাল টু এম জি বিজি। বিজি মানে কত হবে? এ সাইন আলফা। এই দুটো মান কোথা থেকে পেলাম? প্রথমটা ওএনটা পেলাম ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ওপিএন, আর বিজিটা পেলাম ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ওবিজি। ওবিজি। ঠিক আছে। ওকে। আচ্ছা, রডটা যেহেতু একটা কন্টিনিউয়াস বডি, তার মানে সামেশনটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। কন্টিনিউয়াস বডির কারণে সামেশনটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন। ডান দিকটা যা আছে তা। আচ্ছা, এক্স এর লিমিট কি হবে? 0 থেকে, রডের লেন্থটা কত ছিল? 2a, তাহলে এক্স এর লিমিট হবে 0 থেকে 2a। কনস্ট্যান্ট গুলো ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। তো এটাকে সিম্পলিফাই করলেই দেখো তুমি ওমেগা স্কোয়ারের মানটা পেয়ে যাচ্ছ। সেটা কত হচ্ছে? 3g/4a cos আলফা। বুঝতে পারলে? একই না? কিছুই করিনি, যেরকমটা বলেছিল ছবি এঁকেছি, এক্সটার্নাল ফোর্স কি কি আছে দেখেছি, এবং রিভার্স ইফেক্টিভ ফোর্সটা ক্যালকুলেট করেছি, দিয়ে মোমেন্ট নিয়েছি অ্যাবাউট ও, সেখান থেকে আমাদের ওমেগা স্কোয়ারের মানটা এসে গেছে। ঠিক আছে। সেকেন্ড পার্টটা তোমাদের হোম টাস্ক থাকলো, অবশ্যই ট্রাই করবে বাড়িতে সেকেন্ড পার্টটা। ঠিক আছে, বলো। কিছু বলার থাকলে